ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ইসমা জারিন খান। দর্শক, আজ আমরা আলোচনার বিষয় রেখেছি দক্ষতায় গড়ি আগামীর বাংলাদেশ। আর এ বিষয়ে কথা বলার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ডক্টর নাজদিন কাউসার চৌধুরী, সচিব ও নির্বাহী চেয়ারম্যান, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ। আমরা আমাদের মাঝে আরও পেয়েছি মির্জা নুরুল গনি শোভন, চেয়ারম্যান, ইনফর্মাল সেক্টর ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাদের দুজনকে স্বাগত আমাদের মাঝে আসার জন্য। আপনাকে অভিনন্দন এবং এনএসডিএকে অভিনন্দন যে আমরা দেখলাম যে বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে আপনারা বেশ কিছু প্রোগ্রাম হাতে নিয়েছেন এবং তরুণ প্রজন্মকে আপনারা সম্পৃক্ত করছেন এ ধরনের দক্ষতা উন্নয়নের কার্যক্রমের অ্যাক্টিভিটিস হিসেবে। আমি একটু আপনার কাছে জানতে চাই যে আসলে এই বিশ্ব যুব দক্ষতা দিবসে আসলে এনএসডিএ কী ভূমিকা পালন করছে এবং তাদের কর্মপরিধি কী? ধন্যবাদ। আপনারা জানেন যে এনএসডিএ মানে দক্ষতা উন্নয়নের জন্য কাজ করছে। এটা মেনলি হলো যে আমাদের মূল ম্যান্ডেটটা হচ্ছে দেশি এবং আন্তর্জাতিক দুটারই যে চাহিদা উপযোগী দক্ষ মানব সম্পদ তৈরি করা। তো এখন দক্ষ মানব সম্পদ তৈরিটা আমরা একটা স্কিল স্ট্যান্ডার্ডাইজেশন প্রসেসের মাধ্যমে করে থাকি। তো বিশ্ব যুব দক্ষতা দিবস সেটা এনএসডিএ অন্যান্য কান্ট্রির মতো বাংলাদেশের পক্ষ থেকে এনএসডিএ এটা উদযাপন করে থাকে। তো আপনারা জানেন যে এটা ইউনেস্কো এবং ইউনিভোকের একটা 15 জুলাই স্পেসিফিক করা আছে যে 2014 সাল থেকে এটা উদযাপন করা হচ্ছে যে তরুণদেরকে তাদের কর্মসংস্থান যুগের সাথে চাহিদার সাথে মিলিয়ে তাদেরকে যাতে স্কিলটা ইকুইপ করে তাদেরকে ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিসে ইনভলভ করা যায় এবং আমাদের যে এখন 4th IR-এর যুগে তারা যাতে নিজেদেরকে সম্পৃক্ত করে তারা আগাতে পারে সেই ফোকাসটা রেখে কিন্তু এই দিবসটা উদযাপন করা হয় প্রতি বছর। আমরাও বাংলাদেশের পক্ষ থেকে সেই দিবসটা বিভিন্ন মিডিয়া ক্যাম্পেইন দিয়ে আমরা শুরু করেছি। আপনারা এর মধ্যে হয়তো নোটিস করেছেন যে আমরা কিভাবে যুব সমাজকে এনগেজ করে তাদেরকে মোটিভেট করে কিভাবে দক্ষতা এবং কর্মসংস্থানকে একসাথে করে তারা যাতে চিন্তা করতে পারে যে সেই স্লোগানগুলো দিয়ে আমরা স্টার্ট করেছি। তো এখন এনএসডিএ যে দক্ষ মানব সম্পদ তৈরির যে কাজটা করে সেটা কিভাবে করে এটা অনেকেই হয়তো জানেন, অনেকে হয়তো জানেন না। তো এনএসডিএ মূলত আসলে ফ্যাসিলিটেটরের রোল প্লে করে। তো এখানে আপনার ডিমান্ড সাইডটা আসে হলো আপনার যে সরকারি চ্যানেলে এবং বেসরকারি চ্যানেলে। সরকারিটা আসে হলো আমাদের যে 22-23টা মিনিস্ট্রি কাজ করে স্কিল রিলেটেড ট্রেনিংগুলো দেয় তাদের পক্ষ থেকে আমাদের কাছে ডিমান্ড আসে। আবার সেকেন্ড চ্যানেলটা হলো আমাদের বেসরকারি চ্যানেল যেখানে আমাদের বাণিজ্য সংগঠন এবং আমাদের নিবন্ধিত ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল, যেমন এখানে আমাদের ইনফর্মাল সেক্টরের চেয়ারম্যান সাহেব আছেন। তারপর আমাদের নিবন্ধিত আপনার স্কিল ট্রেনিং প্রোভাইডার আছে যাদেরকে আমরা এসটিপি বলি। তো এই ডিফারেন্ট সেক্টর থেকে যখন আমরা ডিমান্ডটা পাই, সো ডিমান্ডের উপরে বেস করে আমরা কারিকুলাম ডেভেলপমেন্ট, তারপরে ধরেন ট্রেনিং প্রতিষ্ঠান রেজিস্ট্রেশন করে দেওয়া, তারপর ওদের জন্য প্রশ্নপত্র তৈরি করে দেওয়া যেটা টুলস বলে এখানে, তারপরে অ্যাসেসমেন্টটা করে দেওয়া, তারপর ফাইনালি আমরা স্কিল সার্টিফিকেট ইস্যু করি। তো এইগুলো টোটাল মনিটরিং, সুপারভিশন, তারপর ফ্যাসিলিটেশন, রেগুলেশন, এই কাজগুলো মূলত এনএসডিএ করে দক্ষতা রিলেটেড। কিন্তু আমরা দেখছি যে এবারের নতুন সরকার এসে দক্ষতাকে প্রধান লক্ষ্য হিসেবে দেখছে এবং আগামীর বাংলাদেশ আসলে দক্ষতায় গড়ে কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিচ্ছে। একটু জানতে চাই এবারে প্রতিপাদ্য বিষয় কী ছিল? এবার প্রতিপাদ্য এটা ইউনেস্কোরই, সেটা হলো যে স্কিল ফর এ শেয়ার্ড ফিউচার। তো বাংলায় আমরা যেটা করেছি দক্ষতায় গড়ি সম্মিলিত ভবিষ্যৎ, যাতে এখানে সম্মিলিত ভবিষ্যৎটা গড়ার জন্য দক্ষতাটা যাতে ইনক্লুসিভ হয় সব ধরনের প্রসেসের থেকে, তারপর আপনার কারিকুলামের থেকে সব ধরনের কারিকুলাম যাতে ইনক্লুসিভ থাকে। তো এই ফোকাসগুলো নিয়ে আমরা এখন কাজ করছি আর কি ওই থিমের উপর বেস করে। সেক্ষেত্রে আমরা দেখছি যে আইএসসি একদম খুবই সম্পৃক্ত হয়ে কাজ করছে। আপনি তো আইএসসির চেয়ারম্যান, কিভাবে আসলে কাজ করছেন এবং যুবশক্তিকে কিভাবে আসলে কাজে লাগাচ্ছেন? ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্যে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ খাত যে আমাদের শ্রমশক্তি বা যুবশক্তিকে কিভাবে আগামীর বাংলাদেশে সম্পৃক্ত করা যায়। সেক্ষেত্রে আমাদের এনএসডিএ এই বছর অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছে বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে। আমাদের যুব সম্প্রদায়কে সত্যিকার অর্থে যদি গড়ে তুলতে হয় তাহলে তাদের জন্য প্রপার কারিকুলাম ডেভেলপ করা, তাদের সিপিএলএম তৈরি করা এবং বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে যাতে প্রশিক্ষণের মান উন্নত করে তাদেরকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার মতো দক্ষ জনসম্পদে পরিণত করা কিন্তু মূল উদ্দেশ্য। এবং সেই উদ্দেশ্য নিয়ে এনএসডিএ কাজ করছে এবং এনএসডিএকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্যে যে 16টি আইএসসি গঠন করা হয়েছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে ইনফর্মাল সেক্টর। আপনি জানেন যে আমাদের দেশের শ্রমশক্তির প্রায় 85% হচ্ছে ইনফর্মাল সেক্টর। তো
তো এত বড় একটা সেক্টরের কিন্তু যে আইএসসি গঠন থেকে শুরু করে এনএসডিএ যে কর্মকাণ্ডে আমাদেরকে সম্পৃক্ত করছে, সেজন্য আমি এনএসডিএ এর বর্তমান নির্বাহী চেয়ারম্যান মহোদয়কে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং আমি মনে করি যে এই 85% মানুষের যে আগামী দিনের যে বাংলাদেশ করে তোলার ক্ষেত্রে একটা বিশাল অবদান কিন্তু রাখতে পারে। এবং আমাদের ছোট ছোট যে বিনিয়োগগুলো রয়েছে, সেই সমস্ত বিনিয়োগ বা উদ্যোক্তা বান্ধব যে সমস্ত কর্মকাণ্ড রয়েছে, তার পাশাপাশি যদি আমরা দক্ষতা দিতে পারি, তাহলে কিন্তু ইকোনমিতে একটা বিরাট পরিবর্তন আসবে। এবং আন্তর্জাতিক ক্ষেত্রে যদি আপনি দেখেন, দেশীয় যে শিল্পের যে চাহিদা, সেই চাহিদা মাফিক আমাদের জনশক্তি যেমন আমরা করতে দিতে পারবো ইন্ডাস্ট্রিকে, পাশাপাশি বিদেশেও কিন্তু প্রচুর পরিমাণে মানুষ, দক্ষ মানব সম্পদ যে রেমিটেন্সটা যেটা আমাদের দেশে আসছে বর্তমানে, আমি মনে করি যে এটা যদি সঠিকভাবে যদি করা যায়, তাহলে 1 বছরের মধ্যে এটাকে 1.5 গুণে নিয়ে যাওয়া সম্ভব। এবং এই ক্ষেত্রে এনএসডি এর ব্যাপক রোল রয়েছে। এবং আমরা চাই এনএসডি এর পাশাপাশি এনএসডিএকে শক্তিশালী করার ক্ষেত্রে সর্বক্ষেত্রে সহযোগিতার হিসাবে আমরা তার যে একটা মানে কি বলবো, এনএসডিএ মাথা হলে তার হাত হবে আইএসসি। সেক্ষেত্রে আসলে 18 কোটি জনগণের বাংলাদেশ, আর সেখানে মাননীয় প্রধানমন্ত্রী নিজেই আসলে এই এনএসডি এর চেয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি আপনার উপরে এই গুরু দায়িত্বটি দিয়েছেন, যাতে 64 ডিস্ট্রিক্টের যে তরুণ প্রজন্ম যারা আছে, ছেলে মেয়ে সকলকে আসলে আগামীর দক্ষতায় গড়ে তুলতে, কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে। কিন্তু আসলে প্রতিটা মানুষই কাজ করতে গেলে সে নতুন স্বপ্ন যখন দেখে, তখন একটা ক্রাইসিস তৈরি হয়, সেটি হচ্ছে ফান্ডের ক্রাইসিস। সেরকম কোনো আসলে আপনি আপনার প্রতিষ্ঠানে কি এখন ফান্ড ক্রাইসিস বা এই ধরনের কোনো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন কিনা, বা আগামীতে আসলে এই 64 ডিস্ট্রিক্টের আসলে তরুণ প্রজন্ম গড়ে তুলতে আপনার আর কি কি প্ল্যানিং রয়েছে, যেটি আসলে যদি আসলে বাংলাদেশ সরকার সেই দিকে আরও স্পষ্ট দৃষ্টি দেয়, সেটি আপনি সমন্বয় করতে পারবেন? ধন্যবাদ। আসলে তো সরকারি প্রতিষ্ঠান একটা নির্দিষ্ট বাজেটে চলে, এখানে ক্রাইসিস ঠিক বলবো না। ধরেন আমাদের বয়সটা অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের তুলনায় অনেক কম, মাত্র 8 বছর বয়স। তো এখানে 6 বছর আপনার আইন কানুন বিধিবিধান, রিক্রুটমেন্ট, এস্টাবলিশমেন্ট এই প্রসেসে গেল। তারপর পাইলটিং পর্যায়ে ছিল। তো পাইলটিং শেষে জুলাই 2024 থেকে আমাদের কাজ শুরু হলো আর কি। তো এখন 2 বছর চলছে আমাদের অপারেশনাল কাজগুলো। তো এর মধ্যে আল্লাহর মতে আমরা তো যথেষ্ট মানে ভালো একটা অবস্থানে চলে আসছি বলতে পারেন, যে সামনে আগানোর মতো আমাদের প্ল্যাটফর্ম তৈরি হলো আর কি। তো যেমন ধরেন আমাদের যেটা বললাম যে কারিকুলাম ডেভেলপমেন্ট থেকে আমরা স্কিল স্ট্যান্ডার্ডাইজেশনের যে প্রসেসটা সার্টিফিকেশন পর্যন্ত, সেখানে আমাদের সাথে যেমন ধরেন আমাদের রেভিনিউ বাজেট থেকে কিছু কাজ আমরা করি, আবার আমাদের ডেভেলপমেন্ট পার্টনারদের বিভিন্ন প্রজেক্টগুলো আছে, প্রজেক্টগুলো থেকে আমরা পাচ্ছি। তো কিন্তু যে আমাদের সামনে 1 কোটি জনগোষ্ঠীর কর্মসংস্থানের যে ম্যান্ডেটটা এখন নির্বাচনী ইশতেহারে আছে, সেটা যদি আমরা ড্রাস্টিক্যালি বাস্তবায়ন করতে চাই, আমাদের যেমন এখন 2217টা এসটিপি 30 জুন পর্যন্ত যে স্কিল ট্রেনিং প্রোভাইডার আছে। তো এখানে দেখা যায় যে অনেকগুলো স্কিল ট্রেনিং প্রোভাইডার, আমি আজকে সকালেও তথ্যটা অ্যানালাইসিস করে দেখলাম যে প্রায় 50% এই আন্ডার ইউটিলাইজ। দেখা গেছে রেজিস্ট্রেশন করলো কিন্তু এটা স্টার্ট করে না আপনার যে কোর্সটা। তা ক্যালকুলেশন করে দেখলাম যে যদি আমার 100% ইউটিলাইজ হয়, যদি কোনোটাই আন্ডার ইউটিলাইজ না থাকে, তাহলে কিন্তু বছরে আমরা মানে আগামী 5 বছরে 1 কোটি কর্মসংস্থানের মতো দক্ষ জনগোষ্ঠী কিন্তু তৈরি করতে পারি। কিন্তু এখানে ব্যারিয়ারটা হলো আমাদের যে স্কিল ট্রেনিং প্রোভাইডাররা আছে, তাদেরকে আমরা নিজেরা ডাইরেক্টলি কোনো ফান্ডিং করতে পারি না ট্রেনিং রান করার জন্য। সেক্ষেত্রে আমাদের যে ন্যাশনাল হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ফান্ড আছে, সেই ফান্ডের মাধ্যমে আমরা কিছু এসটিপিকে আমরা প্যাট্রোনাইজ করে থাকি। তারপর আমাদের বিভিন্ন প্রজেক্ট, যেমন অ্যাসেট প্রজেক্ট থেকে আমরা কিছু ট্রেনিং ফান্ডিং করি, সিসিপ প্রজেক্ট থেকে ট্রেনিং ফান্ডিং করা হয়। তো এগুলো হচ্ছে যে ধরেন ক্ষুদ্র ক্ষুদ্র বিচ্ছিন্নভাবে দেওয়া। কিন্তু আমাদের এখন চিন্তা হলো যে যদি আমার যেই সক্ষমতা আছে, যেই মানে ট্রেনিং সেন্টারগুলো আছে, এগুলোকে যদি আমি 100% ইউটিলাইজ করতে চাই, তাহলে সবগুলো ট্রেনিং সেন্টারের জন্য আমার একটা বিশাল বাজেট দরকার। তো সেটা নিয়ে রিসেন্টলি আমরা একটা ডেভেলপমেন্ট পার্টনারের সাথে কথা বলেছি, সামনে একটা প্রজেক্ট যদি আসে তাহলে হয়তো এখানে একটা সুন্দর একটা ইয়ে হবে, যেটা আপনি বলেন যে কি ধরনের পরিকল্পনা করছি। ওয়ার্ল্ড ব্যাংক বা বিভিন্ন ধরনের দাতা সংস্থা তারা তো এগিয়ে আসে। হ্যাঁ, ওনাদের সাথে আমার একটা ডায়ালগ হয়েছে যে ওনারা আসলে প্রথমে টিওটি করতে চাইছিলেন, যে ট্রেনারদেরকে ক্যাপাসিটি
ক্যাপাসিটি বিল্ডিং। তখন আমি ওনাদের সাথে বললাম যে আমার ট্রেনারের ক্যাপাসিটি বিল্ডিং হলো, কিন্তু উনি যদি মডার্ন ল্যাব, ওনার থিওরিটিক্যাল জিনিসটা প্র্যাকটিক্যাল করতে না পারে, মডার্ন ল্যাব ফ্যাসিলিটিস না থাকে, তাহলে তো ওটা এফেক্টিভ হবে না। তো সেক্ষেত্রে আমার 2217 যে এসটিপি আছে সবাইকে ল্যাব ফ্যাসিলিটিসগুলো আপনারা ডেভেলপ করে দিতে পারেন কিনা, ওরকম ফান্ডিংয়ের ক্যাপাসিটি ডেভেলপমেন্টের ব্যবস্থা করতে পারেন কিনা, এই ধরনের আমাদের আলোচনা চলছে। তো ওনারাও ইন্টারেস্টেড, যে ডেভেলপমেন্টের পার্টনারের সাথে কথা বলেছি, ওনারা বললো যে ঠিক আছে আমাদের টেকনিক্যাল টিম তাহলে এটা এক্সামিন করে আমরা 15 জন ওখানে অ্যাসাইন করে এটার একটা প্রজেক্ট ডেভেলপ করে আপনাদের সাথে তাহলে আমরা ফিডব্যাক দিচ্ছি। তো এটা রিসেন্ট গত 1 মাস আগের কথা। তো আশা করি যে সে ধরনের প্রজেক্টগুলো যদি আমরা আনতে পারি তাহলে আমাদের সব ট্রেনিং সেন্টারগুলোকে ওয়েল ইকুইপ করতে পারবো। সেই ফান্ড তো ডাইরেক্ট সরকার দিবে না, আমাদেরকে বিভিন্ন সোর্স দিয়ে, হ্যাঁ আমরা ধরেন যে পার্টনারশিপ, অংশীদারিত্ব, স্কিল ফর এ শেয়ার্ড ফিউচার যেটা আমাদের এবছরেরও থিম, সেখানে কিন্তু ডেভেলপমেন্ট পার্টনারদেরও একটা ইনক্লুশন আছে। তো আমাদের প্রত্যেকটা সরকারি, বেসরকারি এবং উন্নয়ন সহযোগী সবার সম্মিলিত প্রচেষ্টায় এখানে স্ট্রেনথেন করতে হবে আর কি। তারপর যেমন ধরেন আমাদের যে সার্টিফিকেটটা, যে এনএসডিএস সার্টিফিকেটটা, অনেক সময় প্রশ্ন আসে যে এটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড কিনা। তো আমরা রিসেন্টলি একটা ট্র্যাকিং সিস্টেম ডেভেলপ করে আমরা আমাদের সবগুলো এসটিপির কাছ থেকে আমরা একটা ফিডব্যাক নেওয়ার জন্য আমরা একটা ফর্ম ছাড়ছিলাম। তো সেখান থেকে আমাদের 355টার রিসেন্টলি আমরা ফিডব্যাক পেলাম। সেখানে দেখা যাচ্ছে যে 81% আমাদের কেউ ব্যাকার নাই যারা ন্যাশনাল স্কিল সার্টিফিকেটধারী, অর্থাৎ স্কিল কম্পিটেন্সি বেসড ট্রেনিং নিলে কেউ ব্যাকার থাকেন 81%-এর মতো। আর 15% কেন ব্যাকার আছে সেটা আমরা এখন একটু সার্চ করতেছি, অ্যানালাইসিস করতেছি, যাতে ওই গ্যাপটা মিনিমাইজ করা যায়। তো সেই 81% আমি আর একটু বলি, আপনার 72 কান্ট্রিজ ইন্টারন্যাশনালি তারা কাজ করতেছে। হ্যাঁ, তারপরে আপনার উদ্যোক্তা হচ্ছে, তা উদ্যোক্তা হিসেবেও অনেকে আছেন, প্রায় 25% প্লাস। তারপরে ডোমেস্টিক মার্কেটও আছে। তো এইটার থেকে আমরা যেটা ফিল করছি যে ডিজিটাল ইকোসিস্টেমটা, আমাদের ট্র্যাকিং সিস্টেমটা ডেভেলপ করা দরকার। তো ওয়ার্ল্ড ব্যাংকের একটা টিমের সাথেও কথা বলে ওনারাও ওইটাতে ইন্টারেস্ট শো করছেন। তো এইভাবেই আমরা কিন্তু নর্মালি কাজগুলো করে থাকি। অনেক কিছু আসলে জানার আছে। আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ফিরছি আপনার কাছে। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ফিরছি ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে, যেটি আসলে আপা বলছিলেন। আমি একটু আপনার কাছে জানতে চাই যে একেবারে প্রান্তিক জনগোষ্ঠী যারা আসলে উপজেলা লেভেলে বা একদম থানা লেভেলে যারা এখনো আসলে ওভাবে নিজেদেরকে স্কিল বলে তৈরি করতে পারেনি, তারাও আমরা এখন দেখছি যে এনএসডি এর আওতায় চলে এসছে এবং এ ধরনের ছোট ছোট সংগঠনগুলোর সাথে তারা সংযুক্ত থেকে তারা কাজ করছে। যাদের কাছে এখনো তথ্য পৌঁছে যায়নি কিন্তু টেলিভিশন সেটের সামনে তারা জানতে পারছে যে তারা স্কিল হতে পারবে বা আপনাদের সাথে তারা কাজ করতে পারবে, তাদের উদ্দেশ্যে কি বলতে চান? আপনি যেটা বলেছেন ঠিক আছে, তবে এই মুহূর্তে যদি আমরা দেখি যে আমাদের নির্বাহী চেয়ারম্যান মহোদয় যেটা বলেছেন যে 2200+ এসটিপি কাজ করছে সারা দেশব্যাপী, এখানে কিন্তু শুধুমাত্র শহর কেন্দ্রিক না, বিভিন্ন উপজেলা পর্যায়ে কিন্তু এই প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে। তো এখন প্রতিষ্ঠানগুলো অর্ধেকই নিষ্ক্রিয়তার মধ্যে আছে। এটাকে কাটিয়ে ওঠার জন্য ওনারা চেষ্টা করছেন, আমরাও চেষ্টা করছি যে কিভাবে প্রতিনিয়ত আমাদের নির্বাহী চেয়ারম্যান মহোদয় আমাদের সাথে আলোচনা করছেন যে কিভাবে এটাকে ডেভেলপ করা যায়। আমরাও কিছু কিছু সুপারিশ দিচ্ছি। এখন আমাদের এই যে প্রান্তিক পর্যায়ের যুবগোষ্ঠী যারা উদ্যোক্তা হতে চায়, তাদের বিভিন্নমুখী প্রশিক্ষণগুলো দেওয়ার ক্ষেত্রে এখন আইএসসি কিন্তু অনেক তৎপর। কিছু কিছু আইএসসি, আবার কিছু কিছু নিষ্ক্রিয় আছে, সেগুলোকেও তৎপরতার মধ্যে নিয়ে আসতে হবে। কারণ ইন্ডাস্ট্রির চাহিদা না থাকলে তো এনএসডিএ সেই কাজগুলো করবে না। আমাদেরকে বলতে হবে যে আমার এই সিএস দরকার, আমার এই কারিকুলাম ডেভেলপ করতে হবে, আমার এটাকে রিভিউ করতে হবে, আমার এই সিবিএলএম করতে হবে, আমার এই টুলসগুলো পুরাতন হয়ে গেছে, নতুনভাবে টুলস ক্রিয়েট করতে হবে। এগুলো তো আইএসসির কাজ। আইএসসির কিন্তু অনেকগুলো কাজ কিন্তু আছে সরকারিভাবে যে গাইডলাইন আছে, সেই গাইডলাইন অনুযায়ী কিন্তু আমাদের শুধু যে এই সিএস ডেভেলপমেন্ট করা তা না, আমাদের কিন্তু অনেক বৃহৎ বৃহৎ কাজ, রিসার্চের কাজ আছে। আমাদের দেশে রিসার্চ হয় না, আপনি জানেন সেটা। আমাদের এই যুবগোষ্ঠী নিয়ে কি রিসার্চ হয়েছে, আমাদের ইনফরমাল সেক্টর নিয়ে কি রিসার্চ হয়েছে, হয় না। আমাদের প্রত্যেকটা সেক্টরে রিসার্চ করতে হবে। এবং এই কাজগুলো আমি সেই কথাটাই বলছি যে গ্যাপটা দেখছেন, তার কারণটা কি? আমাদের দেশে কি আগে কি স্কিল নিয়ে কাজ হয় নাই? হয়েছে, কিন্তু সেই কাজগুলো দেখা গেছে অনেক ক্ষেত্রে সার্টিফিকেট নির্ভর। কিন্তু এনএসডি তো সেই সার্টিফিকেট নির্ভরতা থেকে কাটিয়ে উঠে
সত্যিকার অর্থে দক্ষ মানব সম্পদ তৈরি করতে চায়। আমাদের প্রধানমন্ত্রী বলছেন 1.5 কোটি মানুষকে দক্ষতায় নিয়ে আসতে হবে এবং এন্টারপ্রেনার করতে হবে। তাই এই কাজটা কি মুহূর্তের মধ্যে হয়ে যাবে? না, এর জন্য সকলের একটা সমন্বিত উদ্যোগ দরকার। এনএসডিএ হচ্ছে সরকারের ম্যান্ডেটেড অ্যাপেক্স বডি, আর তার শাখা প্রশাখা বিভিন্নভাবে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আমাদের আইএসসি শুধু না, আর যে সমস্ত চেম্বার্স অ্যাসোসিয়েশন তাদেরকেও কিন্তু এগিয়ে আসতে হবে। কিন্তু বাইরের যে প্রতিষ্ঠানগুলো ফান্ড নিয়ে এখন বাংলাদেশে ঢুকছে এখানে বড় প্রতিষ্ঠান তৈরি করার জন্য, হ্যাঁ, সেই এবং কথাটাই- এখনকার যারা আসলে বড় বড় ব্যবসায়ীরা তারা কিন্তু তাদের মডেলগুলো চেঞ্জ করছে এবং এআই এবং বিভিন্ন ধরনের ডিজিটাল টুলগুলো তারা বাড়িয়ে ফেলছে। তো সেই সাথে উদ্যোক্তারা কিন্তু যেভাবে তারা ছোট উদ্যোক্তা বা আপনি বলেন যারা আসলে স্কিল করে তারা জব মার্কেটে আসবে, তারা তো ডিজিটালি ওরকম স্কিল না, না, সেই skill জায়গাটা না, কিভাবে সেই- গ্যাপটা মিনিমাইজ হবে? সেই জিনিসটা আপনি যদি দেখেন যে আমাদের এখানে আগে স্কিল নিয়ে শুধু ইনস্টিটিউটগুলাই কিন্তু কাজ করার জন্য এগিয়ে আসতো। এখন যদি আপনি দেখেন, এখন কিন্তু এনজিওগুলো কিন্তু তার স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছে, তারা কিন্তু এসটিপি গঠন করছে, আপনার সব এনজিওরাই করতেছে। তার মানে কি, ডোনার যারা আমাদের যারা ডেভেলপমেন্ট পার্টনার তারা কিন্তু এখন চেঞ্জ হচ্ছে। আগে যেভাবে আমাদের দেশের সাহায্য সহযোগিতা তারা নিয়ে আসতো, এখন কিন্তু তারা আরও বেশি দৃষ্টি দিচ্ছে স্কিল ডেভেলপমেন্টের উপরে। সরকারের পাশাপাশি আমি এই যে ডেভেলপমেন্ট পার্টনারদের মনোভাব কিন্তু পরিবর্তিত হয়েছে, আপনি যদি খেয়াল করেন। এই পরিবর্তিত মনোভাবের কারণে এখন তাদের সাথে যোগাযোগ করে একটা মানে টোটাল একটা ইকোসিস্টেম দরকার আমাদের এই স্কিল ডেভেলপমেন্টের উপরে। সেই কাজটা এনএসডিএ করছে, আমরাও তাদের সহযোগী হিসেবে করছি। এখন এখানে যে বাধা বিপত্তি কিছু কিছু যে নাই তা না, আমাদের স্ট্রেনথেন হইতে হবে। আমার যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটিতে আমি কিন্তু সারা দেশব্যাপী কাজ করা আমার পক্ষে সম্ভব না। তাহলে আমাকে, যেমন কিছুদিন আগে ওনারা আমাদের কিছু ইকুইপমেন্ট সহযোগিতা করেছে, আইএসসিগুলোকে 1 কোটি টাকার ইকুইপমেন্ট ওনারা দিয়েছেন, কিছু ফান্ড দিয়েছেন কাজ করার জন্যে। তো এটা তো অপ্রতুল। ওনারা চেষ্টা করতেছেন আরও কীভাবে এনএইচআরডিএফ এর ম্যান্ডেট আছে আমাদের আইএসসিগুলোকে রেগুলার ফান্ডিং করা, সেই কাজগুলো নিয়ে উনি চিন্তা ভাবনা করছেন। আমাদের হাতে সময় একেবারে কম, কিন্তু আমার প্রশ্ন অনেক বেশি। আমি একটু শর্টে দু একটা প্রশ্ন একটু জেনে নেই। সেটি হচ্ছে, ইন্টার্ম গভর্নমেন্ট যখন আসলো তারা জাপান সরকারের সাথে কিন্তু আলোচনা করলো এবং সেখানে একটা বড় সুযোগ কিন্তু আমাদের স্কিল ম্যান পাওয়ারে তৈরি হলো। আবার এই গভর্নমেন্ট যখন নতুন দায়িত্ব নিল, তারপরে আপনি দেখলেন যে মালয়েশিয়ার শ্রম বাজার তারা উন্মুক্ত করে দিল। এখন আমার প্রশ্ন হচ্ছে, বিদেশে আমাদের শ্রমের এত চাহিদা, তার মানে দক্ষ জনশক্তি যদি আমরা গড়তে পারি, আমরা আমাদের শ্রম বাজারে কিন্তু রপ্তানি আমরা বাড়িয়ে দিতে পারবো। সেটার জন্য স্কিলের কিন্তু কোনো বিকল্প নেই। সেই জায়গায় আপনারা কি পরিকল্পনা করছেন এবং কিভাবে করছেন? না, ধন্যবাদ। এই যে জাপানের বিষয়টা যেহেতু আসছে সেটা বলি। জাপানে তো আমাদের অনেকগুলো অকুপেশনের মধ্যে 5টা অকুপেশনের প্রায়োরিটি ডিমান্ড আছে। তো স্পেশালি কেয়ার গিভিং, কনস্ট্রাকশন, তারপর অটোমোবাইল, এই ধরনের কিছু ইস্যুতে। আবার আমাদের যেমন এনএসসি সার্টিফিকেটধারী এই সব জায়গায় আমাদের প্রায় 70 থেকে 80 হাজার স্কিল ম্যান পাওয়ার রেডি। তাহলে ব্যারিয়ারটা কোথায়? ব্যারিয়ারটা হলো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা। তো সেটার জন্য আমরা গত জানুয়ারিতে জাপানের N4 এবং N5 লেভেল, দুটা লেভেলের আমরা ভাষা সিএস ডেভেলপ করেছি এবং আমাদের প্রায় 40টার উপরে এখন স্কিল ট্রেনিং প্রোভাইডাররা ট্রেনিং দিচ্ছে। সেটা এপ্রিল থেকে শুরু হয়েছে, যেহেতু 3 মাসের কোর্স। সেটা আমাদের ফার্স্ট অ্যাসেসমেন্ট শুরু হবে 21 জুলাই থেকে। তো এই জন্য জাপানমুখী করার জন্যই কিন্তু আমরা জাপান এমবেসি, জাপান ল্যাঙ্গুয়েজ অ্যাসোসিয়েশন, ঢাকা ইউনিভার্সিটির যে ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট আছে, ওখানে যে জাপানিজ ল্যাঙ্গুয়েজ টিচাররা আছেন, সবাইকে সাথে নিয়ে, মানে ইন্ডাস্ট্রি এক্সপার্ট, একাডেমিয়া, সবাইকে নিয়ে কিন্তু আমরা এগুলো ডেভেলপ করে দিচ্ছি। সেই জন্য এখন এই যে জাপানিজ ল্যাঙ্গুয়েজ যারা কোর্সটা করতে পারবে, একদিকে স্কিল সার্টিফিকেট আছে আর একদিকে ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট, এই দুটো যখন আপনার দুটোই কম্পিটেন্সি বেসড হবে, তা আমি মনে করি যে এই জায়গাটাতে একটা পরিবর্তন, মানে পজিটিভ পরিবর্তন আসবে। তো এখানে আমি আরেকটু যোগ করতে চাই, অলরেডি আমরা 5টা কান্ট্রির 6টা অকুপেশনের ডিমান্ড পেয়ে সেই কারিকুলামগুলো ডেভেলপ করেছে, যেমন সিঙ্গাপুর, সৌদি আরব, তারপর আপনার জাপান, কোরিয়া, দক্ষিণ কোরিয়া এবং ইউএসএ। এই 5টা কান্ট্রির আমরা 6টা অকুপেশন ডেভেলপ করে সেগুলোর কিন্তু ট্রেনিং চলছে, অর্থাৎ কান্ট্রি স্পেসিফিক সিএস। তো এই জন্য আমরা ইন্টারন্যাশনাল মার্কেটের জন্য যেমন আমাদের ম্যান্ডেট আছে দক্ষ মানব সম্পদ তৈরি ডোমেস্টিক মার্কেটের জন্য, তো ওটা আমরা সরকারের যে নীতি নির্ধারণী পর্যায় থেকে যেটা আছে ওটার সাথে অ্যালাইন হয়ে কাজ করে যাচ্ছি। জি, মাত্র বাজেট গেল এবং বাজেটে আপনি দেখেছেন যে দক্ষতার জন্য তারা কিন্তু বেশ বড় একটা অংশ রেখেছে। সেই ক্ষেত্রে আপনার আসলে সরকারের কাছে কি চাহিদা রয়েছে যে আসলে ক্যাপাসিটি বিল্ডিং করার জন্য আপনার আইএসসি এবং এনএসডি এর
যে সাপোর্ট দরকার সেখানে আসলে গভর্নমেন্ট কিভাবে সহযোগিতা না, করতে পারে? গভর্নমেন্ট দক্ষতা উন্নয়নের জন্য তো আমি বলেছি যে মানব সম্পদ তহবিলে প্রতি বছর একটা ফান্ড তারা দিচ্ছে, পাশাপাশি স্টার্টআপসদের জন্য কিন্তু প্রায় 500 কোটি টাকা আছে, আগেও বরাদ্দ ছিল। তো আমাদের সামগ্রিক এই যে monitoring systemটা তো দুর্বল। মনিটরিং সিস্টেম অনেক দুর্বল আমাদের প্রাতিষ্ঠানিককরণটা কিন্তু, এবং সেটার যে একটা কোঅর্ডিনেটেড ওয়েতে করা, সেটার কিন্তু দুর্বলতা আমাদের বরাবরই কম বেশি ছিল। কিন্তু এখন আমার মনে হয় যে যেহেতু এনএসডিএ অ্যাপেক্স বডি, আমাদের বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন কর্মকাণ্ড হচ্ছে দক্ষতা নিয়ে, এটাকে একটা সমন্বিত উদ্যোগের মধ্যে নিয়ে আসতে হলে, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এনএসডিএ 5 বছরের ভিশনটাকে এই ভিশনটাকে সেইভাবে যদি অ্যালাইন করা যায়, সকলের সঙ্গে যদি আমাদের এনএসডির একটা অ্যালাইনমেন্ট হয়, তাহলে রূপরেখার কিন্তু একটা স্পষ্ট রূপরেখা ধারণা হবে। থাকতে এবং আমার মনে হয় যে এখানে বাজেটটার যে প্রশ্নটা আপনি তুলেছেন, এখানে একটা বড় ধরনের একটা ইনভেস্টমেন্ট দরকার সরকারের পক্ষ থেকে। এটা যে শুধু বাজেটেরই হতে হবে, এনএসডি এর ক্যাপাসিটি বিল্ডিং এর জন্য এনএসডি এর ক্যাপাসিটি ডেভেলপ থেকে শুরু করে এবং এনএসডি কেও বড় ধরনের প্রকল্প নিয়ে আসতে হবে, যেটা দিয়ে আমাদের আপনার এই যে 2200 এসটিপির কথা উনি বলেছেন, এদেরকে তো কিছু খোরাক দিতে হবে, এদেরকে ওয়েল ইকুইপড করতে হবে, এদেরকে ট্রেনিং এর সাপোর্টটাও সরকারিভাবে কিছু দিতে হবে। এবং তারা নিজেরাও কিন্তু করছে না তা না, করছে, তাদেরও কিন্তু একটা বড় বিনিয়োগ আপনি যদি খেয়াল করেন সেখানে আছে। আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে, আমি খুব সংক্ষেপে একটু জানতে চাই, অনেক তরুণ প্রজন্ম আজকে টেলিভিশন সেটের সামনে আপনার কথা শোনার জন্য ওয়েট করছে এবং তারা শুনছে যে আসলে এনএসডি তাদের জন্য কি করছে। একটু যদি তাদেরকে আসার কোনো বাণী দেন যে আসলে তারা এই কর্মসংস্থানকে কিভাবে স্কিলে তৈরি করবে এবং আগামীর বাংলাদেশ তৈরিতে তারা কতটুকু আপনাদের কাছ থেকে সাপোর্ট পাবে। ধন্যবাদ। কারণ একটু আগেও আমি বলেছি যে আমাদের 355টার থেকে যে ট্র্যাকিং সিস্টেম বা পারফরমেন্স অ্যানালাইসিস আগে হয়নি। আমি আসার পর জানুয়ারি থেকে যেটা করলাম, ওখান থেকে যেটা ফিডব্যাক পেলাম, সেখানে দেখলাম যে যদি ন্যাশনাল স্কিল সার্টিফিকেট থাকে তাহলে এটা কিন্তু বিদেশেও অ্যাকসেপ্টেবিলিটি আছে, যার কারণে আমার 81% লোকের বেকারত্ব অবসান ঘটছে। তো এই জন্য তরুণদের যার যেটা স্ট্রেংথ, এনএসডি এর অনেকগুলো কোর্স চলে, তো সেইটা যদি ফর্মালাইজড করে একটা ন্যাশনাল স্কিল সার্টিফিকেটের আওতায় ওনারা নিজেদের নিয়ে আসেন, তাহলে কিন্তু ওনাদের স্কিল রিকগনিশনের ক্ষেত্রে ব্যারিয়ারটা চলে যাবে। তো এই জন্য তরুণ প্রজন্মকে আমি বলবো যে প্রত্যেকটা জেলায় উপজেলায় আমাদের যে এসটিপিগুলো আছে, খোঁজখবর নিয়ে ওরা যখন কল ফর মানে ট্রেনিংয়ের জন্য ইয়ে করে, অ্যাপ্লিকেশন কল করে, হ্যাঁ, তখন যেন তারা এই কোন কোর্সটা তার জন্য ফিজিবল এবং তার স্ট্রেংথ ওয়াইজ যাওয়াটা বেটার মনে করি আর কি। তাহলে ইনশাআল্লাহ আমি মনে করি যে স্কিল সার্টিফিকেট থাকলে মানে অ্যাক্সেস টু ইনফরমেশন একটা বড় ধরনের বিষয়, যেটি আসলে তরুণদেরকে নিজেদেরই খুঁজে বের করতে হবে যে আমাদের ওয়েবসাইটে কোন দিকে চায় বা কোন কাজে তারা সম্পৃক্ত হতে চায়। আমার মনে হয় যে এনএসডি এর ওয়েবসাইটটা যদি তারা নিয়মিত দেখে তাহলে তাদের কিন্তু অনেক বেশি সহযোগিতা হবে। ন্যাশনাল স্কিল পোর্টাল এটা খুবই রিচ, এবং আমাদের এই যে সার্টিফিকেশন প্রসেস, তারপর এসটিপি রেজিস্ট্রেশন, এভরিথিং আমাদের অনলাইনেই হয়। তো ওখানে সবসময় আপডেট সবকিছু থাকে। আমরা আশা করছি যে সকল তরুণ আপনাদের সাথে সম্পৃক্ত হয়েছে তারা আগামীর বাংলাদেশ দক্ষতার মাধ্যমে তৈরি করতে এবং কর্মসংস্থানের সুযোগের মাধ্যমে তারা কাজ করে যাবে। এবং এনএসডি এর সাফল্য কামনা করছি, আইএসসি সাফল্য কামনা করছি, যাতে আগামীর বাংলাদেশ তৈরি করতে দক্ষ মানব সম্পদ আপনারা তৈরি করতে পারেন। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশে আসার জন্য। বাংলাদেশকে ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, এই ছিল আজকের মতো ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠান। দেখা হবে আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।